একবারই ফাঁকা হাড়িগুলোর দিকেও তাকাও। আর কতদিন আমরা শুধু আশা আর ভরসার উপর ভর করে বেঁচে থাকব? পুরো গ্রামটাই তো জানে আমাদের কথা। আমরাই সেই দুর্ভাগা গরিব মানুষ, যাদের মাসের 15 দিন চুলা জ্বলে আর বাকি দিনগুলো না খেয়েই কাটাতে হয়। পাড়ার মহিলারা নতুন কাপড় আর গয়নার গল্পে মেতে ওঠে, আর আমি এখানে দুবেলা রুটির আশায় বুক ভরা হাহাকার করি। এইভাবেই কি আমাদের দিন কেটে যাবে? নন্দিনী, তুমি তো সবই জানো। আমি দিনরাত হাড় ভাঙা খাটুনি খেটে চলেছি। ভোরের সূর্য ওঠার আগেই জঙ্গলের পথে বেরোই, আর সন্ধ্যায় ভারী কাঠের বোঝা কাঁধে করে বাড়ি ফিরি। কাঠ কাটা আমাদের পূর্বপুরুষদের পেশা। এই দিয়েই তো এতদিন সংসারের চাকা ঘুরেছে। সময় যে খারাপ তা আমি মানি, কিন্তু পরিশ্রমের ফল একদিন না একদিন নিশ্চয়ই মেলে। তুমি দুশ্চিন্তা করো না, আমি জঙ্গলের আরও গভীরে যাব, যেখানে ভালো কাঠ মেলে, যে কাঠ বাজারে বেশি দামে বিক্রি হয়। শুধু তুমি একটু ধৈর্য ধরো, ধৈর্য হারিও না। ওপরওয়ালা সব ঠিক করে দেবেন। ধৈর্যদাটা বছর ধরে আমি শুধু ধৈর্যই ধরে এসেছি। আরও ধৈর্যের কথা শুনলে এখন বুকটা ভারী হয়ে আসে। কাঠ কাটা ছাড়াও তো দুনিয়ায় অনেক কাজ আছে। তুমি জমিদারের কাছে গিয়ে মজুরির কাজ করছো না কেন? বা শহরে গিয়ে কোনো কাজের খোঁজ নাও না কেন? এই জঙ্গলে ভারী ভারী কাঠ কেটে তুমি শুধু নিজের শরীরটাই ভেঙে ফেলছ। দারিদ্র তো তাতে কাটছে না। আমি আর এই খিদে সহ্য করতে পারছি না। আমার চাওয়া খুব সামান্য, দিনে রাতে ভর পেট খেয়ে একটু শান্তিতে ঘুমোতে পারা। এই ভয়টা না থাকা যে কাল কি খাবো। ঠিক আছে নন্দিনী, তোমার যদি মনে হয় আমার কষ্টটা কম পড়ছে, তাহলে আজ থেকেই আমি অন্য কাজে চেষ্টা করব। সকালে জঙ্গলে গিয়ে কাঠ কাটব, তারপর বাড়ি ফিরে জমিদারের কাছে যাব। দেখব আমার জন্য কোনো কাজ আছে কিনা। আমি তোমার চোখে জল দেখতে পারি না। আমি প্রতিজ্ঞা করছি, আমি হার মানব না। আজকের দিনটা কোনোভাবে কাটিয়ে দাও। সন্ধ্যায় যখন ফিরব, চেষ্টা করব ভালো কোনো খবর নিয়ে আসতে। এখন তুমি হাসো, তোমার হাসিটাই আমার কাছে সবকিছু। ঠিক তখনই দরজায় একটা টোকার শব্দ শোনা যায়। বিক্রম উঠে দরজার দিকে যেতে থাকল। দরজার সামনে একজন বয়স্ক সাধু দাঁড়িয়েছিল। তার মাথার চুল সাদা হয়ে গেছে, শরীরটা শান্ত, চোখগুলো জল করছে। পুত্র, এই ক্লান্ত তৃষ্ণার্ত পথিক কি এক গ্লাস ঠান্ডা জল পেতে পারে? বহুদূর পথ হেঁটে এসেছি আমি। এখন শরীর আর সঙ্গ দিচ্ছে না। গলা শুকিয়ে কাঠ, পায়ে পড়েছে যন্ত্রণাদায়ক ফোসকা। যদি তোমার কাছে সামান্য কিছু আহার থাকে, তবে এই বৃদ্ধকে দয়া করে দান করো। আমার কোনো রাজকীয় ভোজনের আকাঙ্ক্ষা নেই, মাত্র এতটুকুই চাই, যাতে আবার শক্তি সঞ্চয় করে যাত্রা শুরু করতে পারি। ওপরওয়ালা তোমার এই করুণা কখনো বৃথা যেতে দেবেন না। তোমার ঘর ভরে উঠুক সুখ ও সমৃদ্ধিতে। সাধু বাবা, আপনি আমার দরজায় এসেছেন, এটাই আমার জীবনের পরম সৌভাগ্য। কিন্তু কিভাবে বলি আপনাকে, আহার করানোর মতো আমার কাছে এক টুকরো অন্নও নেই। আমি আর আমার স্ত্রী গতকাল থেকেই অনাহারে দিন কাটাচ্ছি। এই ঘরে আছে শুধু শূন্যতা আর দারিদ্র্যের নীরব দীর্ঘশ্বাস। তবু একটি কথা আপনাকে নিশ্চিন্ত করে বলতে পারি, আমি আপনাকে তৃষ্ণার্ত অবস্থায় বিদায় দেব না। এই মুহূর্তেই ঘর থেকে ঠান্ডা জল এনে দিচ্ছি। ভোজন দিতে না পারার জন্য আমাকে ক্ষমা করবেন। পুত্র, মন খারাপ করো না। দানের জন্য ধন সম্পদের প্রাচুর্য লাগে না, লাগে শুধু বিশুদ্ধ হৃদয়। তোমার চোখে যে মমতা, যে আন্তরিক আতিথেয়তার আলো আমি দেখছি, তা বহু পদের ভোজনের থেকেও অমূল্য। তুমি ক্ষুধার মধ্যেও যে তৃপ্তি দিলে, তা সত্যিই বিরল। জল নিয়ে এসো পুত্র, ওই জলই আমার কাছে অমৃত সম। মানুষের আচরণেই তার প্রকৃত পরিচয় ধরা পড়ে, চরিত্রের সত্য রূপ প্রকাশ পায়। অভাবের মাঝেও তুমি অতিথি সেবার ধর্ম যেভাবে পালন করেছ, তা সত্যিই প্রশংসনীয়। যাও পুত্র, জল নিয়ে এসো। আমি এখানেই তোমার অপেক্ষায় রইলাম। তোমার এই মানবিক ব্যবহার আমার হৃদয়ে জয় করে নিয়েছে। বিক্রম যখনই সাধু বাবাকে জল খাওয়ালো, সাধুর ক্লান্তিটা দূর হয়ে গেল। তিনি প্রসন্ন হয়ে বললেন, আশীর্বাদ রইল পুত্র। তোমার অতিথি সেবা, তোমার মানবিকতা আর ঔদার্যে আমার হৃদয় গভীরভাবে তৃপ্ত হয়েছে। আজকের এই আচরণে আমি সত্যিই প্রসন্ন। তাই তোমাকে আমি 3টি বর দান করছি।
মনে রেখো, এই 3টি বরই অটল সত্যে পরিণত হবে। এবার বলো পুত্র, তোমার প্রথম ইচ্ছে কি? তবে একটি কথা মনে রেখো, বরদান কেবল পাওয়ার বিষয় নয়, কি কাজে তা ব্যবহার করবে সেটাই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ করে। ধন সম্পদ চাইতে পারো, অফুরন্ত ঐশ্বর্য, দীর্ঘায়ু, রোগহীন জীবন, এই পৃথিবীর যা কিছু কাম্য সবই তোমার নাগালে আসতে পারে। বলো, তোমার প্রথম ইচ্ছেটি কি? সাধু বাবা, আপনি আমায় এক কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়েছেন। সত্যি বলতে কি, চাওয়ার মতো আমার অনেক কিছুই আছে, কিন্তু আজ আমি লোভের পথে নয়, আমি হাঁটতে চাই বুদ্ধির আলো ধরে। এই আমার প্রথম বরদান। এই কুড়ালটি, যাকে আমি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি, যার সঙ্গে আমার শ্রম, সংগ্রাম আর জীবনের গল্প জড়িয়ে আছে, আমি চাই যেই একে হাতে নেবে সে যেন আমার অনুমতি ছাড়া কখনোই একে ছেড়ে দিতে না পারে। আর যদি সে একে চালানো শুরু করে, তবে আমি না বলা পর্যন্ত তার হাত যেন থামতেই না পারে। আপনি কি আমাকে এমন এক বিচিত্র বরদান দিতে পারেন? আমি জানি এটি এক অদ্ভুত দাবি, কিন্তু আমার বিশ্বাস একদিন এই বরদান আমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। হ্যাঁ পুত্র, এটি নিঃসন্দেহে এক অদ্ভুত দাবি। তবুও প্রতিশ্রুতি তো প্রতিশ্রুতি। তাই আজ থেকে এই কুড়াল হবে তোমার আদেশের দাস, তোমার ইচ্ছাই হবে তার নিয়তি। এবার দেরি করো না, তোমার দ্বিতীয় ইচ্ছেটিও প্রকাশ করো। মনে রেখো, তোমার হাতে আর মাত্র 2টি সুযোগ বাকি। তুমি কি সোনার খনি চাইছ, নাকি এমন এক প্রাসাদ যার চূড়া ছুঁয়ে থাকবে মেঘ? এই পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য এক নিমেষেই তোমার পায়ের কাছে এসে ধরা দিতে পারে। শুধু একবার মনের কথা বলো আর বিস্ময়ে দেখো। সাধু বাবা, আমার দ্বিতীয় ইচ্ছের জন্য আমি বেছে নিচ্ছি এই পুরনো কাঠের চেয়ারটিকেই। আমি চাই যে কেউ একবার এই চেয়ারে বসলে আমার অনুমতি ছাড়া সে আর কখনো উঠতে না পারে। সে এমনভাবে চেয়ারটির সঙ্গে লেগে থাকবে যেমন পাথরের গায়ে খোদাই করা রেখা। যত শক্তিশালী হোক না কেন, আমার ইচ্ছা ছাড়া তাকে সরানো যেন অসম্ভব হয়ে যায়। এই আমার দ্বিতীয় প্রার্থনা। আমার বিশ্বাস আপনি এটিও পূর্ণ করবেন। তোমার চিন্তা কোনো সাধারণ মানুষের মতো নয় বিক্রম। এই বরদানও তোমাকে দেওয়া হলো। এবার রইল শেষ ইচ্ছা। ভেবে দেখো, তুমি কি তোমার দারিদ্র্য চিরতরে শেষ করতে চাও না? তুমি কি দীর্ঘায়ু রোগহীন জীবন কামনা করো না? এটাই তোমার শেষ সুযোগ। এরপর আমি অদৃশ্য হয়ে যাব, আর কখনোই আমাদের আর দেখা হবে না। তাই ভেবে চিনতে তোমার তৃতীয় ইচ্ছাটি বলো, আর নিজের ভাগ্যের রায় নিজেই ঘোষণা করো। বাবা, আমার তৃতীয় ও শেষ ইচ্ছে হিসেবে আমি চাই এই পুরনো চামড়ার থলিটির ভেতরে যাই রাখা হোক না কেন, সে সোনা হোক, কোনো বস্তু হোক, অথবা কোনো জীবিত প্রাণী, আমাকে ছাড়া আর কেউ যেন সেটি বাইরে বের করতে না পারে। থলিটির গভীর অন্ধকারে তারা ততক্ষণ বন্দী থাকবে যতক্ষণ না আমি নিজে তাদের মুক্ত করি। এই আমার শেষ ইচ্ছে। বিক্রম বিচিত্র ইচ্ছা চেয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী তার 3টি ইচ্ছাই পূর্ণ হল। মনে রেখো পুত্র, বরদান তখনই প্রকৃত শক্তি হয়ে ওঠে যখন তা সঠিক সময়ে সঠিক বুদ্ধিতে ব্যবহার করা যায়। এটা বলে সাধু বাবা সেখান থেকে চলে যেতে লাগল। তারপরে বিক্রম ঘরে চলে আসে, আর ঘরে এসে দেখে এতক্ষণ চুপচাপ সব কথা শুনে নন্দিনী জ্বালা মুখের মতো ফেটে পড়ল আর বলল, কি গো, নিজের মূর্খতার কারণে নিজের সোনালী ভবিষ্যৎকে বলি দিয়ে দিলে। বাহ বিক্রম, কি আশ্চর্য বুদ্ধিমত্তা দেখালে তুমি। স্বয়ং দেবতা তোমার দুয়ারে এসে বলছিলেন, ধন চাও, সুখ চাও, আর তুমি কি চাইলে? একটি কুলহাড়ি, একটি চেয়ার আর একটি থালা। এই তুচ্ছ জিনিসগুলো কি আমার পেট ভরাবে? এই বরদানে কি আমাদের মাথার ওপর পাকা ছাদ উঠবে? আমি এখানে কষ্টে কষ্টে দিন কাটাচ্ছি, কষ্টে কষ্টে বেঁচে আছি, আর তুমি কি না এমন তুচ্ছ বর চেয়ে বসলে? আজ তুমি প্রমাণ করে দিলে তুমি কখনোই দূরদর্শী নও। হায় রে, সেই বর যদি আমি চাইবার সুযোগ পেতাম, তবে আজ এই কুঁড়ে ঘরকে প্রাসাদে পরিণত করে দিতাম। নন্দিনী, তুমি যা দেখছো তা কেবল সাধারণ জিনিস,
ওগুলো সাধারণ জিনিসই ঠিক, কিন্তু আমি যা দেখছি তা এক অদৃশ্য সুরক্ষা কবচ। সবসময় সোজাসুজি পথে চাওয়া ধন টেকে না, কিন্তু বুদ্ধি দিয়ে গড়ে তোলা সম্পদ চিরকাল সঙ্গ দেয়। আমার উপর বিশ্বাস রাখো, এই 3টি বরদান তোমাকে একদিন সব কিছু এনে দেবে। যা যা তুমি চাইবে সবই পাবে। আমি যা চেয়েছি তার পেছনে আছে গভীর এক রহস্য, যা সময় এলে তুমি নিজেই বুঝতে পারবে। এখন শান্ত হও, কারণ সামনে আসছে ভয়ঙ্কর বড় বড় পথের দিশা। তারপরে নন্দিনী আর কিছু বলল না। সেদিন রাতে তারা দুজন না খেয়েই খালি পেটে শুয়ে পড়ল। পরের দিন সকালে বিক্রম নিজের পুরনো কুড়ালটি কাঁধে তুলে মাধবপুরের সবচেয়ে ঘন ও ভয়ঙ্কর জঙ্গলের দিকে রওনা দিল। দুপুরের তপ্ত রোদ গাছের ঘন ছায়াকেও ভেদ করে নামতে চাইছিল। ক্লান্ত বিক্রম এক পুরনো বটগাছের নিচে গিয়ে বসে পড়ল। তার মন অশান্ত ছিল, আর পেটের ভেতর ক্ষুধার আগুন দাউ দাউ করে জ্বলছিল। তার মনে হতে লাগল হয়তো সে সত্যিই কোনো ভয়ঙ্কর ভুল করে ফেলেছে। হে ভগবান, তবে কি আমার ভাগ্যে চিরকালই ঠোকর খেতে খেতে খাবারের খোঁজে ঘুরে বেড়ানোই লেখা আছে? নন্দিনী ঠিকই বলেছিল। যদি আমি সেই সাধু বাবার কাছে সোনার মোহর চাইতাম, তাহলে অন্তত আজ আমাকে এইভাবে এদিক ওদিক ঘুরে বেড়াতে হতো না। পেটে অন্যের এক দানাও নেই। জঙ্গলে এখন শুকনো কাঠ পাওয়াও কঠিন হয়ে গেছে। মনে হচ্ছে যেন এই গাছটাও আমার দারিদ্র্য নিয়ে উপহাস করছে। বোঝাই যাচ্ছে না আমি কোন মুখে বাড়ি ফিরব। ওখানে তো শুধু ফাঁকা হাড়ি আর স্ত্রীর অবিরাম অভিযোগই আমার জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই ঝোপঝাড়ের আড়াল থেকে এক অদ্ভুত বৃদ্ধ লোক বেরিয়ে এলো। তার মুখে ছিল এক রহস্যময় বাঁকা হাসি। সে ধীরে ধীরে বিক্রমের দিকে এগোতে লাগল। বিক্রম লক্ষ্য করল বৃদ্ধটির পায়ের শব্দ স্বাভাবিক নয়। তার চলার শব্দে যেন লুকিয়ে আছে কিছু অজানা রহস্য। ধীরে ধীরে বিক্রমের দিকে এগিয়ে আসতে লাগল। আরে যুবক, এভাবে মন খারাপ করে এই ভয়ঙ্কর জঙ্গলে একা বসে আছো কেন? তোমার দীর্ঘশ্বাসে তো এই জঙ্গলের পাতারাও শুকিয়ে যাচ্ছে। কি হয়েছে বলো তো? স্ত্রী কি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, নাকি এই দারিদ্র্যের ভূত এখনও তোমার পিছু ছাড়ছে না? দেখো, আমি এই জঙ্গলের খুব পুরনো বাসিন্দা। মানুষের দুঃখ কষ্টের গন্ধ আমি দূর থেকেই চিনতে পারি। তোমার অবস্থা দেখে আমার দয়া হচ্ছে। তুমি চাইলে এক নিমেষেই আমি তোমার সমস্ত দারিদ্র্য দূর করে দিতে পারি। তবে তার বদলে তোমাকে আমার একটি ছোট্ট শর্ত মানতে হবে। বলো তো, তুমি কি সত্যিই তোমার ভাগ্য বদলাতে চাও? আপনি হঠাৎ করে এই ঘন জঙ্গলে কোথা থেকে এলেন? আর আপনি কিভাবে জানলেন যে আমি আমার স্ত্রীর কারণে খুবই চিন্তিত হয়ে এখানে এসেছি? আপনার কথা শুনে একটু অন্যরকম লাগছে। আপনাকে তো দেখে কোনো সাধারণ মানুষ মনে হচ্ছে না। তুমি কি সেই মায়াবী রাক্ষস যার গল্প আমাদের বয়স্করা শোনাতেন, যে মানুষকে লোভ দেখিয়ে সবকিছু কেড়ে নেয়? তোমার সঙ্গে কথা বলতে আমার ভয় লাগছে, তবুও আমার কৌতূহল শান্ত করো। তুমি আসলে কে, আর আমার কাছে কি চাও? তুমি তো বেশ চালাক কাঠুরে। হ্যাঁ, তুমি ঠিকই চিনেছ। আমি সেই মায়াবী সাম্রাজ্যের অধিপতি। কিন্তু ভয় পেও না, আমি তোমাকে আঘাত করতে আসিনি, বরং তোমার ঝুলি ভরতে এসেছি। দেখো, আমার কাছে সোনার মহরে ভরা এই 3টি থলি আছে। এগুলো নিয়ে যাও আর তোমার স্ত্রীর প্রতিটি স্বপ্ন পূরণ করো। ভালো খাবার খাও, ভালো পোশাক পরো, আর এই ঝুপুরির জায়গায় প্রাসাদ গড়ে তোলো। বিনিময়ে আমি শুধু এটুকুই চাই, আজ থেকে ঠিক 1 বছর পর তোমাকে আমার সঙ্গে আমার লোকে যেতে হবে, আর সেই 1 বছরের শেষে আমাকে তোমার দাসত্ব স্বীকার করতে হবে। 1 বছরের পূর্ণ স্বাধীনতা আর অঢেল সম্পদ। ভেবে দেখো, প্রস্তাবটা মোটেও মন্দ নয়। বিক্রম বুঝে গিয়েছিল এ এক শয়তানি রাক্ষস, যেই তাকে নিজের ফালে ফেলতে চাইছে। কিন্তু ঘরের দারিদ্র্য আর নন্দিনীর নির্মম কটূক্তির কথা মনে পড়তে তার মনটা ঢলে উঠল, আর ভাবতে লাগল, কেন নয়, এখনই এই ধন নেওয়া যাক, আর পরে এই বরদানগুলোকেই ব্যবহার করে রাক্ষসটার মোকাবিলা করা যাবে। প্রভু, আপনার কথা সত্যিই ঠিক। প্রতিদিন না খেয়ে মরার চেয়ে ভালো 1 বছর রাজাদের মতো জীবন কাটানো। আমার স্ত্রী সবসময় আমাকে অভিযোগ করে যে আমি তার জন্য কিছুই করতে পারি না। অন্তত এই সোনার মুদ্রাগুলো দিয়ে ওকে 1 বছরের সুখ তো দিতে পারবো। কিন্তু আমার ভয় একটাই,
1 বছর পর যখন আপনি আমাকে নিতে আসবেন তখন আমার স্ত্রী আর সন্তানদের কি হবে? যাক, ভবিষ্যতে যা হবে তাই দেখা যাবে। আমি আপনার প্রস্তাবে রাজি। আমি আপনার এই চুক্তির জন্য প্রস্তুত। দয়া করে সেই সোনার থলিগুলো আমাকে দিন, যাতে আমি আমার দুর্দশা দূর করতে পারি এবং 1 বছর পরে আপনার সঙ্গে যাওয়ার প্রতিশ্রুতি রাখি। খুব ভালো, তোমার বুদ্ধিমত্তা আমার পছন্দ হয়েছে। এই নাও, সোনায় ভরা 3টি থলি। এতে এত সম্পদ আছে যে 7 পুরুষ বসে খেলেও শেষ হবে না। যাও, নিজের জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করো, আনন্দ করো, দান ধ্যান করো, যা মন চায় তাই করো। কিন্তু মনে রেখো কাঠুরে, ঠিক 1 বছর পরে এই জায়গাতেই, এই সময় আমি তোমাকে নিতে আসব। যদি পালানোর চেষ্টা করো তবে আমার ক্রোধে পুরো গ্রাম ভস্ম হয়ে যাবে। এখন যাও আর তোমার স্ত্রীকে এই সুখের খবর দাও। আমাদের দেখা হবে ঠিক 1 বছর পর। ততদিনের জন্য বিদায়। নন্দিনীকে বলতে লাগলো, নন্দিনী, নন্দিনী, দেখো তোমার জন্য কি এনেছি। এখন আর তোমাকে কখনো না খেয়ে ঘুমোতে হবে না, ছেঁড়া কাপড় পরে থাকতে হবে না। দেখো, বাজার থেকে তোমার জন্য অনেক রেশম আর সেরা সব পদ এনেছি। আর এই দেখো, সোনার মোহরে ভরা থলি। এবার আমরা এই পুরনো কুড়েঘর ভেঙে এক রাজকীয় বাড়ি বানাবো। পুরো গ্রামে আমাদের মতো ধনী আর কেউ থাকবে না। এখন হাসো আর এই অভিমানটা ছেড়ে দাও, কারণ তোমার স্বামী তোমার সব ইচ্ছা পূরণ করার পথ খুঁজে পেয়েছে। তখন নন্দিনী অবাক হয়ে বলল, এসব কি গো? সকালে তো তোমার কাছে 1 কোটি টাকাও ছিল না, আর দুপুর গড়াতেই তুমি সোনার থলি নিয়ে ফিরে এলে। তুমি কি কোথাও চুরি করেছো নাকি কারোর খুন করেছো? এত টাকা তোমাকে ভালোবেসে কে দিতে পারে? আর এই মিষ্টি, এই কাপড় সব দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে। আমাকে সত্যি করে বলো তো, এই ধন কোথা থেকে এলো? কোথাও এমন তো নয় এই সুখের বদলে আমাদের খুব বড় কোনো মূল্য দিতে হবে? তোমার চোখে সেই আনন্দটা আমি দেখতে পাচ্ছি না, যেটা এত বিপুল সম্পদ পেলে থাকার কথা। তুমি কি কিছু লুকোচ্ছ? বলো তো। তুমি খুব বেশি প্রশ্ন করছো। আমি কোনো চুরি করিনি। জঙ্গলে আমি এক খুব বড় কাজ পেয়েছি। সেই কাজের জন্যই মালিক আমাকেই অগ্রিম দিয়েছেন। তিনি বলেছেন 1 বছর আমি নিশ্চিন্তে বিশ্রাম নেব, তারপর আবার তার কাজেই ফিরব। এখন শুধু এটুকু বোঝো, আমাদের ভালো দিন এসে গেছে। আগামী 1 বছরে আমরা এমন সব কিছু করব যা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। ভবিষ্যতে কি হবে তার চিন্তা আজ কেন করছো? এখন তো শুধু এই খাবারের আনন্দ নাও আর সুখে থাকো। বাকি সব আমার উপর ছেড়ে দাও। নন্দিনী বাইরে থেকে খুশি ছিল, কিন্তু তার মনের কোনো এক কোণে অজানা এক ভয়ে বাসা বেঁধেছিল। সময় নিজের গতিতেই এগিয়ে চলল। কিছুদিন পরে নন্দিনী বিক্রমকে বলল, বিক্রম, আজ তো বছরের শেষ দিন, তুমি সকাল থেকে অস্থির হয়ে বসে আছো। আমাদের তো এখন সোনার কোনো অভাব নেই, তবু এই ফাটা পুরনো কুলহাই আর কাঠের অকেজো চেয়ারটাকে তুমি নিজের প্রাণের থেকেও বেশি যত্নে আগলে রাখছো। আমাকে সত্যি করে বলো, কে সেই মালিক যে তোমাকে এত ধন দিয়েছে, আর আজ সে তোমাকে কোথায় নিয়ে যাবে? তোমার এই নীরবতা আমাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমরা কি চিরদিনের জন্য আলাদা হয়ে যাব? যদি তাই হয় তবে এই ধন সম্পদ আমি চাই না, আমার শুধু আমার স্বামীর সঙ্গ চাই। তুমি কি আমার উপর এতটুকুও ভরসা করো না যে নিজের চিন্তা দুশ্চিন্তা আমাকে বলতে পারো? নন্দিনী, দুর্ভাগ্যবশত তুমি অকারণেই ভয় পেয়ে বসেছ। আমি তোমাকে আগেও বলেছিলাম, সময় এলে সব কিছু নিজে থেকেই স্পষ্ট হয়ে যাবে। আজ ঠিক সেই সময়টাই এসে গেছে। গত 1 বছর ধরে আমরা যে ধন ব্যবহার করে আসছি তা কোনো সাধারণ ধন ছিল না। সেই ধন অর্জন করতে গিয়ে আমি নিজের প্রাণ পর্যন্ত বাজি রেখেছিলাম। কিন্তু ভয় পেও না, যে সাধু বাবার কাছে আমি 3টি বর প্রার্থনা করেছিলাম তিনি আজ আমাদের রক্ষা করবেন। তুমি শুধু এটুকুই করো, যখন সেই অতিথি এখানে আসবে তখন ঘরের ভেতরেই থাকবে। যাই ঘটুক না কেন বাইরে পা দেবে না। আজ আমি প্রমাণ করে দেখাবো কিভাবে একজন সাধারণ মানুষের বুদ্ধি এক ভয়ঙ্কর মায়াবীকেও পরাস্ত করতে পারে। শুধু আমার উপর বিশ্বাস রাখো আর মন থেকে প্রার্থনা করো। সেই বয়স্ক মানুষটা ছিল একজন রাক্ষস। সে আস্তে আস্তে বিক্রমের ঘরের দিকে এলো। তাকে দেখতে খুবই ভয়ঙ্কর। তার মাথায় 2টো বড় বড় শিং ছিল,
সে বিক্রমের সামনে এসে দাঁড়ায় আর বলতে লাগলো, কাঠুরে, তোমার সময় শেষ। দেখো, আমি আমার কথা রাখতে এসে গেছি। 1 বছর ধরে তুমি আমার ধনের উপর বেশ আনন্দেই কাটিয়েছ। কাঠুরে, এবার তোমার শাস্তি ভোগ করার সময় এসে গেছে। চলো, এই কুড়ালটা তুলে নাও আর আমার পেছনে পেছনে নরকের পথে এগিয়ে চলো। মানুষের দুনিয়ার দিকে রওনা হও। সেখানে অনন্তকাল ধরে তোমাকে আমার দাসত্বই করতে হবে। আর দেরি করো না, আমার ক্ষুধা ক্রমেই বাড়ছে, আর মানুষের যন্ত্রণা আমাকে ভীষণ আনন্দ দেয়। বলো তো, তুমি কি তোমার মালিকের সঙ্গে যেতে প্রস্তুত, নাকি আমাকে জোর করেই তোমাকে টেনে নিয়ে যেতে হবে? তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে নাও, কারণ এবার আর কখনোই তাকে দেখতে পাবে না। প্রণাম মালিক, আপনি এসে গেছেন। আমি তো আপনারই অপেক্ষা করছিলাম। বলুন তো, আমি কিভাবে নিজের প্রতিশ্রুতি থেকে সরে আসতে পারি? শেষ পর্যন্ত আপনি আমাকে 1 বছর রাজাদের মতো জীবন দিয়েছিলেন। সে ঋণ আমি কোনো দিন ভুলব না। আমি পুরোপুরি প্রস্তুত আপনার সঙ্গে যেতে। তবে মালিক, যাওয়ার আগে আমার একটি ছোট্ট অনুরোধ আছে। দেখুন, আমার সন্তানের জন্য এই কাঠগুলো আমি জড়ো করে রেখেছি। আমি চলে গেলে যেন শীতের রাতে তাদের কাঁপতে না হয়, এটুকুই আমার প্রার্থনা, আর কিছু নয়। আমি আগেই এতগুলো কাঠ জড়ো করে রেখেছি যাতে আমার চলে যাওয়ার পর ওদের আর ঠান্ডায় কষ্ট না হয়। শুধু অল্প কয়েকটা কাঠ কাটা বাকি আছে। আপনি যদি আপনার মহিমা প্রকাশ করে আপনার ঐশ্বরিক শক্তিতে এই 2-4টে গুণি ভেঙে দেন, তাহলে আমি শান্ত মনে আপনার সঙ্গে যেতে পারবো। এটা তো আপনার জন্য এক মুহূর্তের কাজ মাত্র। আপনি কি আপনার এই তুচ্ছ সেবকের উপর এতটুকু দয়া করবেন না? মানুষও কত আবেগপ্রবণ, যেতে যেতেও কাঠের চিন্তা মাথা থেকে যাচ্ছে না। আচ্ছা, এই খেলনা মতো কুড়ালটা আমাকে দাও। দেখো আমি কিভাবে এক আঘাতেই সব গুঁড়ো করে দিই। ঠিক তখনই রাক্ষসটা বিক্রমের কাছ থেকে কুড়ালটা নিয়ে কাঠ কাটতে শুরু করলো। আরে, এটা কি হচ্ছে? এই কুড়ালটা কেন আমার হাতের সঙ্গে লেগে গেল? আমি এটাকে ছাড়তে চাই, কিন্তু এটা যেন আমার হাত শক্ত করে আঁকড়ে ধরে আছে। আর আমার শরীর নিজে নিজেই কাঁপছে। আমি থামতে চাই, কিন্তু আমার হাত থামছে না। কাঠুরে, তুমি কি জাদু করেছো? আমাকে থামাও। আমি বলছি, আমাকে এক্ষুনি থামাও। আমি বলছি, এক্ষুনি আমাকে থামাও, নইলে আমি এই পুরো জায়গাটা ধ্বংস করে দেব। কাটুন মালিক, কাটতেই থাকুন। এখনও তো অনেক কাঠ বাকি আছে। হয়তো আপনি ভুলে গেছেন, এই কুড়ালটা যে একবার ধরে, সে আমার অনুমতি ছাড়া আর কখনোই এটাকে ছাড়তে পারে না। এটা ছাড়া যায় না, আর যতক্ষণ আমি না বলবো ততক্ষণ এটা থামবেও না। এখন সারা রাত ধরে কাঠ কাটুন। আমার তো আর ঘুম পাচ্ছে না। আমি গিয়ে একটু বিশ্রাম নিচ্ছি। যখন আপনার শরীর ক্লান্তিতে ভেঙে পড়বে, যখন আপনার হাড়গুলো ব্যথায় কাঁপতে শুরু করবে, তখন আমাকে ডাকবেন। ততক্ষণ এই বিনা পারিশ্রমিকের খাটুনির আনন্দ উপভোগ করুন। হে মহাবলী রাক্ষসরাজ! বিক্রম, হে বিক্রম, আমাকে বাঁচাও। আমি হেরে গেছি। তোমার বুদ্ধির সামনে আমার সমস্ত মায়া আজ ব্যর্থ হয়ে গেছে। আমার হাত এখন ফেটে যাচ্ছে। আমার দম প্রায় শেষ। দয়া করে আমাকে এই কুঠারের কবল থেকে মুক্ত করো। আমি শপথ করছি, আমি তোমাকে এক্ষুনি নিয়ে যাব না। আমি তোমাকে আরও 1 বছরের সময় দিচ্ছি, আর তার সঙ্গে আরও 3টি সোনার থলিও দেব। শুধু আমাকে এই নরক থেকে বের করো। আমি আর 1 মুহূর্ত এই কুঠার চালাতে পারছি না। আমার উপর দয়া করো। ঠিক আছে, এবার তুমি সঠিক পথে এসেছ। 1 বছরের সময় আর 3টি ধুলি। না না মালিক, এত কমে আমার পরিশ্রমের মূল্য হয় না। যদি আজ মুক্তি চাও, তবে আমাকে 5টি সোনার থলি দিতে হবে, আর প্রতিশ্রুতি দিতে হবে যে আগামী 2 বছর তুমি এদিকে চোখও তুলবে না। যদি রাজি হও, আমি কুঠারটাকে থামতে বলবো। রাজি, সবই রাজি। 5 কি 7টি থলি নাও, কিন্তু আমাকে এই জাদুর ফাঁদ থেকে মুক্ত করো। আমি আগামী 2 বছর এই গ্রামের সীমানার ধারে কাছেও যাব না। এই নাও তোমার সোনার থলিগুলো। আমার মায়া বলে আমি সেগুলো তোমার উঠোনেই এনে দিয়েছি।
এখন শুধু এই কুঠারটাকে থামতে বলো। বিক্রম কুঠারটাকে থামার আদেশ দিল। রাক্ষস পিছনে তাকানোরও সময় পেল না, সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। সময়ের চাকা নিজের গতিতেই চলতে থাকল। দেখতে দেখতে 2টি দীর্ঘ বছর কেটে গেল। আজ বিক্রমের কাছে সেই 2 বছর পূর্ণ হতে চলেছে। নন্দিনী বিক্রমকে বলতে লাগল, 2 বছর পূর্ণ হতে চলেছে। গতবার আপনি সেই রাক্ষসকে আপনার জাদুকরি কুঠার দিয়ে ভালোই শিক্ষা দিয়েছিলেন, কিন্তু আমার ভয় হচ্ছে এবার সে আরও বেশি প্রস্তুতি নিয়ে আসবে। আপনার কি মনে হয় না আমাদের এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাওয়া উচিত? এই ঐশ্বর্য, এই প্রাসাদ সবই অর্থহীন যদি আপনি নিরাপদ না থাকেন। না, আমার রাতের ঘুম উড়ে গেছে। প্রতিটা মুহূর্তে আমার সেই ভয়ঙ্কর মুখটাই মনে পড়ে। তুমি অকারণেই নিজের মনকে অশান্ত করে দিয়েছ। ভয়ই শত্রুর সবচেয়ে বড় শক্তি, আর আমি তাকে সেই শক্তি দিতে চাই না। আমি যে বরগুলো সেই মহাত্মার কাছে চেয়েছিলাম সেগুলো খেলনা ছিল না, ওগুলো ছিল আত্মরক্ষার অমোঘ অস্ত্র। আজকের দিনে আমাদের জন্য এক নতুন পরীক্ষা, আর আমি এর জন্য পুরোপুরি প্রস্তুত। সেদিন বিকালে রাক্ষসটা বিক্রমের বাড়ির সামনে এসে দাঁড়ায় আর বলতে লাগলো, ওহে কাঠুরে, বাইরে বেরো। আজ পুরো 2 বছর হয়ে গেছে আর তোর কাল দূরে দাঁড়িয়ে আছে। আগেরবার তুই আমাকে তোর সেই জঘন্য কুঠার দিয়ে বোকা বানিয়েছিলি, কিন্তু মনে রাখবি একই চালাকি 2 বার কাজ করে না। এবার আমি না তোর কোনো জিনিসে হাত দেব, না তোর কথায় কান দেব। মালিক, আপনি এসে গেছেন। আমি তো কবে থেকেই আপনার অপেক্ষা করছিলাম। আপনি তো বাইরে দাঁড়িয়েই রইলেন। আপনার কি আপনার এই পুরনো সেবকের প্রতি এতটাই ভীত হয়ে গেছেন নাকি? দেখুন, আমি তো পড়তে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছি। গতবার যা হয়েছিল তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ওটা শুধু একটা মজা ছিল। আসুন, ভেতরে আসুন। এত দূর থেকে এসেছেন, নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে পড়েছেন। অন্তত একটু বিশ্রাম তো নিন। দেখুন, আমি আপনার জন্য স্বাগত জানানোর জন্য আঙিনায় আমার সবচেয়ে আরামদায়ক চেয়ারটা রাখা আছে। শুধু 5 মিনিট ওখানে বসুন। আমি আমার স্ত্রীর সঙ্গে বিদায় নিয়ে নিজের সামান্য জিনিসপত্র গুছিয়ে সঙ্গে সঙ্গেই আপনার সঙ্গে রওনা হব। মনে হচ্ছে তুমি এখন নিজের আসল সত্যটা বুঝে গেছ। ভালোই হয়েছে তুমি আত্মসমর্পণ করেছ, না হলে আজ আমি খুব রেগেছিলাম, খারাপ কিছু ঘটে যেতে পারত। যাই হোক, আমি এখানে 5 মিনিট বসছি, কিন্তু মনে রেখো, যদি কোনো চালাকি করো তবে তোমার পরিণতি ভয়ানক হবে। আহা, এই চেয়ারটা সত্যিই খুব আরামদায়ক। এখন তাড়াতাড়ি গিয়ে নিজের জিনিসপত্র নিয়ে এসো আর তোমার স্ত্রীকে শেষবারের মতো দেখে এসো। আমি এখানেই বসে আছি। মালিক, আপনার এই চেয়ারটি পছন্দ হয়েছে জেনে খুব আনন্দ পেলাম। কিন্তু আপনি কি জানেন, এই চেয়ার যতটা আরামদায়ক, বসার সময় উঠতে গেলে ঠিক ততটাই কষ্টদায়ক। একবার উঠতে চেষ্টা তো করুন। কি হলো মালিক, আপনি তো ওঠার নামই নিচ্ছেন না। মনে হচ্ছে আপনি আমার এই তুচ্ছ চেয়ারটির প্রেমে পড়ে গেছেন। আমি কি আপনাকে বলিনি যে যেই একবার এই চেয়ারে বসে সে আমার অনুমতি ছাড়া এখান থেকে নড়তেও পারে না? তারপরে রাক্ষসটা তার পুরো শক্তি প্রয়োগ করল, জোরে চিৎকার করল এবং নিজের মায়াবী শক্তিগুলোর ব্যবহার করল। কিন্তু সে চেয়ার থেকে এক চুলও নড়তে পারল না। মনে হচ্ছিল যেন সে নিজেই চেয়ারের অংশ হয়ে গেছে। যত বেশি জোর লাগাচ্ছিল, চেয়ার তত বেশি শক্ত করে তাকে আঁকড়ে ধরছিল। অবশেষে হার মেনে সে আবার মিনতি করতে শুরু করল। বিক্রম, তুমি আমার সঙ্গে আবার কি করলে? আমাকে ছেড়ে দাও, আমি এই চেয়ারের সঙ্গে লেগে গেছি। আমার হাড়গুলো চটচট শব্দ করছে। আমি ভেবেছিলাম তুমি বদলে গেছো, কিন্তু তুমি তো আগের থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছো। আমাকে এই বন্দিত্ব থেকে মুক্ত করো। আমি কথা দিচ্ছি আর কখনো তোমার লোকজনকে নিতে আসবো না। খুব যন্ত্রণা হচ্ছে আমার। হে কাঠুরে, তোমার কি আমার প্রতি দয়া হচ্ছে না? আমি শপথ করে বলছি, আমি আর কখনো এখানে আসবো না। শুধু আমাকে এই কাঠের শয়তান চেয়ারটা থেকে আলাদা করে দাও। আপনি তো রাক্ষস হয়ে এসব কথা বলছেন। আপনি তো আমাকে মারতেই এসেছিলেন। দেখুন মালিক, আমি কোনো খারাপ মানুষ নই, কিন্তু নিজের নিরাপত্তা আমি জানি। যদি মুক্তি চান তবে তার মূল্য দিতে হবে। ক্ষতিপূরণ হিসাবে আমাকে 10 থলি সোনার মোহর চাই,
আর এবার আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে যে আগামী 5 বছর এই এলাকার দিকে তাকিয়েও দেখবেন না। যদি এই শর্ত মানেন তবে বলুন মঞ্জুর। আমি প্রতিজ্ঞা করছি আগামী 5 বছর তোমার গ্রামের সীমানার ধারে কাছেও যাব না। তোমার বুদ্ধির কাছে আমি নতমস্তক। নাও, এই নাও তোমার ধন। এখন শুধু তোমার এই জাদুকরি চেয়ারটাকে আদেশ দাও যাতে সে আমাকে ছেড়ে দেয়। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। যেতে দাও বিক্রম, আমি আর কখনো তোমাকে চ্যালেঞ্জ করার ভুল করব না। বিক্রম মুক্তির আদেশ দিতেই রাক্ষস স্প্রিংয়ের মতো লাফিয়ে চেয়ার থেকে উঠল এবং পেছনে না তাকিয়েই দৌড়ে পালালো। তারপর আর কখনো সে ফিরে আসেনি। সেই ধন দিয়ে বিক্রম গ্রামটির সবচেয়ে ধনী মানুষ হয়ে উঠল। এইভাবেই বিক্রম নিজের সরলতা আর বুদ্ধিমত্তা দিয়ে এক ভয়ঙ্কর শক্তিশালী রাক্ষসকে পরাজিত করল। সেই গ্রামে আবার সুখ ফিরে এলো। আর বিক্রমের এই কাহিনী যুগের পর যুগ ধরে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়তে লাগল। কিভাবে এক সাধারণ কাঠুরে শুধু নিজের বুদ্ধির জোরেই নিজের ভাগ্যই নয়, ইতিহাসও বদলে দিয়েছিল।